মুনিফের গলার কাজটা ভিজে উঠেছে ঘামে। এই ছোট্ট ঘরে এতগুলো লোকের সম্মিলন বায়ুর তাপমাত্রা কমেই বাড়িয়ে তুলছে যেন। মাথার উপর ঘটর ঘটর শব্দে ঘুরতে থাকা ফ্যান পেরে উঠতেছে না সেই তাপমাত্রার সঙ্গে। মুনিফ একটা দীর্ঘশ্বাস ফেলল। আজকে তার জন্য বিয়ের পাত্রী দেখতে আসা হয়েছে। সঙ্গে আসতে চায়নি, তবুও জোর করে তাকে এনেছে শেফালি বেগম। তার আনন্দের সর্বোচ্চ। মেয়েকে ইতিমধ্যে দেখা হয়েছে। রূপে গুণে একটু বেশি সুন্দর। মুনিব একবার তাকে চোখ নামিয়ে নিয়েছিল। সবার মাঝে বসে বারবার তাকানোটা ঠিক কতটুকু সমীচীন, আর একটি মেয়ের দিকে বারবার তাকানোর স্বভাবটা তার নেই। একটা কথা শোনা মাত্র মুনিব নড়েচড়ে বসল। মেয়ের বাবা বলছেন ওদের দুজনকে আলাদাভাবে কথা বলতে দেওয়া উচিত না। সবাই হা হা করল। শেফালি বেগমের দিকে কিছুটা রাগ নিয়ে তাকালো মুনিব। শেফালি বেগম সেই দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে চোখের ইশারায় ভিতরে যেতে বললেন। অগত্যা মুনিবকে উঠতে হলো। যেতে যেতে ঠিক করলো মেয়েটির সাথে পূর্বের বিয়ের ব্যাপারটা শেয়ার করে নিবে। একবার বিয়ে করে যে শিক্ষা হয়েছে আর এরকম কিছুর সম্মুখীন হতে চায় না সে। এই যে, এদিকে এদিকে আসুন। নারী কণ্ঠটি মুনিবের চমকে তুলল। কি ঋণে ঋণে কণ্ঠস্বর! বা! মুনিব চমৎকৃত হলো। কে বলেছে? দেখার জন্য বামে তাকাতে বর্ষাকে দেখতে পেল। এর সঙ্গেই তার বিয়ের কথাবার্তা চলছে। বর্ষা তাকে দেখে একটু হাসলো, তারপর ফুরুত করে একটা রুমের ভিতরে ঢুকে গেল। মুনিব বুঝল তাকে সেই রুমের ভিতরে আহ্বান করা হয়েছে। কক্ষটি সুন্দর করে সাজানো। বড় জানলার পাশে ঘেঁষে বিছানা সাজিয়েছে বর্ষা। বেডের উপরে একের পর এক মানি প্ল্যান্টের টব। একটা প্রাকৃতিক ভাব আছে, সুন্দর লাগে। মুনিব সেদিক থেকে দৃষ্টি ফেরাতে বর্ষার চোখে পড়ল। বিছানার একপাশে চুপ করে বসে আছে। মুনিফের দিকে তাকিয়ে মৃদু হাসল। মুনিব নির্ভয়ে এগিয়ে গেল। এতক্ষণে গায়ে কাটা দেওয়ার একটা ভাব লাগছিল, সেটা এক মুহূর্তে মিলিয়ে গেল। মেয়েটা মিশুকে বোধহয়। মুনিব প্রশ্ন করল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? মুনিব দুদিকে ঘাড় নাড়িয়ে হ্যাঁ বোঝালো। তারপর বলল, আমার ব্যাপারে কতটুকুই জানেন? আপনি একজন ব্যবসায়ী, ব্যবসা নিয়ে থাকতে পছন্দ করেন। এর বেশি বাসায় খুব একটা সময় দিতে পারেন না। আপনার স্বভাব ভালো, নম্র ভদ্র টাইপের লোক, আর আপনি আপনার পরিবারকে খুব ভালোবাসেন। মুনিব মৃদু হেসে বললে, হ্যাঁ, ব্যাস এইটুকুই। বর্ষা বিদ্রুপের সুরে জবাব দেয়, এর চেয়ে বেশি কিছু জানার কথা কি আমার? আমি তো আপনার প্রেমিকা নই। মুনিব নড়েচড়ে বসলো। বর্ষার ঠোঁট টিপে হাঁটছে। মুনিব বুঝলো এই মেয়ে মিশুকের পাশাপাশি বেশ চঞ্চলে বটে। তবে খারাপ লাগলো না মুনিবের। জীবন উপভোগ করতে হলে একটু চঞ্চল হতেই হয়। যেখানে সে এত গম্ভীর, তখন তো বর্ষাকে একটু প্রাণোচ্ছল হতেই হবে। মুনিব বলল, তা ঠিক, তবে একটা বিষয় আছে যেটা আপনাকে না জানালে ঠকানো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বলুন। কেউ আমাকে ঠকাক এটা তো চাইবো না। আসলে আমি বিবাহিত, মানে বিবাহিত ছিলাম। যদিও এখনও ডিভোর্স হয়নি, তবে সব বন্দোবস্ত করে ফেলা হয়েছে। বর্ষা খুব একটা বিচলিত দেখা গেল না খবরটা শুনে। সে পূর্বের ন্যায় চঞ্চল কণ্ঠে শুধালো, তাই নাকি? ইস রে, আপনার মতো লোকের কপালে ডিভোর্সের ট্যাগটাই লেগে গেছে। জাস্ট ভাবতে পারছি না, এত ভালো মানুষ আপনি। আর আচ্ছা, কিভাবে কি হলো বলা যাবে? কেন নয়, আমার সঙ্গে বিয়ে হয়েছিল। মেয়েটার নাম মিঠি। একবারে পারিবারিকভাবে বিয়ে। বিয়ের আগে এভাবে আলাদা করে কথা বলাও হয়নি মেয়েটার সাথে। এটাই ভুল ছিল। মেয়েটার অন্যত্র সম্পর্ক ছিল, যেটা সে কাউকে বোঝাতে পারেনি। ফলে আমাদের বিয়ের দিন ভোর রাতে বেলায় মেয়েটা পালিয়ে গেছে। বলেন কি? এইবার বর্ষা খানিকটা চিন্তিত হলো। সে ব্যথিত কণ্ঠে বলল, তারপর? ওই মেয়ে কি আর ফিরে আসেনি? ওর প্রেমিকের সাথে বিয়ে করে নিছে। মুনিব চুপ করে রইল। মিঠির ব্যাপারে আর কোনো কিছুই বলতে ইচ্ছে করছে না। শুধু বলল, ও ফিরে এসেছিল, আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল। আমি করিনি, করার প্রয়োজন বোধ করিনি। তবে ওর পরিবারকে সবটা জানিয়ে সেখানে তালাকের ব্যবস্থা করে এসেছি। এরকম একটা সম্পর্ক কাঁধে বয়ে বেড়ানোর মানে হয় না কোনো। বর্ষা দুদিকে মাথা নাড়িয়ে বলল, না, মানে হয় না, কিন্তু একবার দেখা করা উচিত ছিল। হতে পারে সে আপনার কাছে ক্ষমা চাইতো। ক্ষমা চাওয়ার জন্য দেখা করতে বলেছিল, আমি জানি, কিন্তু আমার মন দ্বিতীয়বার ওকে ফেস করার জন্য টানেনি। মনের উপর তো কোনো জোর নেই বলো। মুনিব অজান্তে তুমি সম্বোধন করে বসলো বর্ষাকে। বর্ষার ভালো লাগলো। এই লোকটার প্রথম বিয়ের স্মৃতি ভয়াবহ বলাই যায়। তাই তার দ্বিতীয় বিয়ের স্মৃতিটাকে এমন সুন্দর করবে যেন পূর্বের বিয়ের সব দুঃখ কষ্ট ভুলে যায়। সাংসারিক জীবন অথবা ব্যক্তিগত সব দিক দিয়ে মুনিবকে খুশি করার চেষ্টা করবে বর্ষা। মনে মনে প্রতিজ্ঞা করলো। মুনিফের জবাবের আশায় চেয়ে আছে দেখে নিজের ভাবনার গতিপথ খুব একটা দীর্ঘ করল না বর্ষা। বিজ্ঞের ন্যায় মাথা দুলিয়ে বলল, আচ্ছা, এসব কথা বাদ দিন। আপনার ব্যাপারে সব কিছু জানলাম, এবার আমার ব্যাপারে জানবেন না আপনি? তোমারও তো যদি কোনো প্রেমিক টেমিক থাকে আগেই বলে দাও। পরবর্তী ওই ধরনের কর্মকাণ্ড আর ফেস করতে চাই না বাবা। মুনি ভেসে ওঠে। সেই হাসিতে মুগ্ধ হয়ে যায় বর্ষা। ফাঁকা ঢোক গিলে মিনমিন করে বলে, প্রেমিক ছিল না,
তবে এই মুহূর্তে হয়ে গেল। মুনি ভেসে ফেলল, ভুরু বিলাস করে বলল, মানে এই মুহূর্তে হয়ে গেল মানে কি? বর্ষা চপল পায়ে উঠে দাঁড়িয়ে বলল, মানে আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, আপনি আজ থেকে আমার প্রেমিক, এই তো? বলে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। রেখে গেল অট্টহাসিতে মাতোয়ারা মনিফের মুখখানা। বর্ষার পাগলামি মনিফকে মুগ্ধ করেছে। এই মেয়েটিকে নিজের স্ত্রী হিসাবে মেনে নেওয়াই যায়। এই যে, এই মেয়ে, দাঁড়ান বলছি। পেছন থেকে অন্যায় টান পড়ল। শীতের দম বন্ধ হবার জোগাড়। তার মন বলছে একজন পুরুষ তার ওড়না ধরে টেনেছে। এটা কেমন তোর অসভ্যতামি? শীতে মনে সাহস সঞ্চয় করে পেছনে ফিরতেই চমকে গেল। কোনো পুরুষ নয়, গ্রিলের ফাঁক দিয়ে ওড়না পেঁচিয়েছে। তাই দেখে বাদল উঁচু কণ্ঠে থামতে বলছে তাকে, নইলে গলায় টান পড়ে নিঘাত ব্যথা পেত মেয়েটা। শীতে বাদলের দিকে কৃততার দৃষ্টিতে তাকালো। বাদল তৎক্ষণাৎ এগিয়ে এসে গ্রিল থেকে ওড়নার প্যাচ খুলে দিল। শীতের দিকে তাকিয়ে বলল, সাবধানে, দেখে শুনে চলেন, এখনই একটা অঘটন ঘটে যেত। শীতে কোনো রকমে বলল, থ্যাঙ্কস। শীতের গলা কাঁপছে, কপাল ভিড় করছে বিন্দু বিন্দু ঘাম ফোটা। হৃৎস্পন্দন বেড়ে চলছে। এই আচমকা পরিবর্তনের কারণ সামনে দাঁড়ানো আগন্তুক। এত সুন্দর ছেলে স্মৃতি এর আগে দেখেনি, অথবা দেখেছে কিন্তু কোনো রকম প্রবল আকর্ষণ বোধ করেনি। এই ছেলের মধ্যে অন্যরকম কিছু আছে যা স্মৃতিকে উত্তেজিত করে তুলেছে। সেই অন্যরকম কিছুটা বোঝা গেল না বাদলের মৃদু হাসিতে। তার গজ দাঁত ঝিলিক দিয়ে উঠে তখনই স্মৃতি মনে হচ্ছে কেউ তাকে খুন করে ফেলেছে। তার কান দিয়ে দমদমিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এই মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলতে পারবে সে। চারপাশে পৃথিবী কি খুব জোরে কাঁপছে? স্মৃতিকে টলতে টলতে বাদল ভুরু কুচকে বলল। তার অন্তঃকরণে কিছু দুশ্চিন্তার বীজ মাথা চারা দিয়ে উঠল। এই মেয়ে, আপনি ঠিক আছেন? হ্যালো মিস। আরে আজব তো। স্মৃতি পড়ে গেল। জমিনে পড়বার আগে দু হাতে আজলায় নিজের বুকের সঙ্গে মিশিয়ে ধরল বাদল। স্মৃতিকে ধরে আশেপাশে তাকালো আগে। ভাগ্যিস কেউ নেই, নইলে কি মনে করতো কে জানে। কিন্তু এই মেয়েটাকে, আজকে তার ছোট বোনকে দেখতে আসার কথা। তবে কি পাত্রপক্ষের কেউ? বাদলের কপালে রক ফুলে উঠে ক্রোধে। বাড়ি ফিরতে এরকম একটা ঘটনার সম্মুখীন হতে হবে, কে জানতো? আরও একবার আশেপাশে নজর ঘুরালো বাদল। কেউ নেই, না কেউ নেই। কেউ থাকলে ভালোই হতো, দুজনে মিলে ধরে নেওয়া যেত ভেতরে। একা এই অজ্ঞান মেয়েকে নিয়ে কি করবে এখন? মেজাজ তুঙ্গে উঠেছে বাদলের। রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো সে। জ্ঞান হারানো শীতের মুখ পানে চাইল। দেখে তো মনে হচ্ছে মেয়েটি ঘুমিয়েছে, খুবই শান্তির ঘুম। তার ঘন ঘন নেওয়া নিঃশ্বাস বাদলের চোখ জোড়া আকৃষ্ট করছে। নিজের অজান্তে স্মৃতির বক্ষযুগলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বাদল। তার গলা শুকিয়ে কাঠ। পুনরায় নিজেকে নিয়ন্ত্রণ করে খ্যাক করে গলা ছেড়ে ডেকে উঠল, এই মেয়ে, এই যে শুনছেন? স্মৃতির হেলদোল নাই। মিনিট দুয়েক স্মৃতিকে বারবার জাগানোর চেষ্টা করে সফল হলো না বাদল। শেষমেশ উপায় না পেয়ে স্মৃতিকে পাজাকোলা করে তুলে ভেতরে নিয়ে পা বাড়ালো। সূর্যের লম্বা কিরণ মিঠির মাথার তালুর উপর তীর্যকভাবে পড়েছে। ভেতরে ভেতরে ঘেমে নিয়ে একাকার সে। এত গরম মিঠির মুখ দিয়ে অস্ফুটেশ্বরে বিরক্তিকর আওয়াজ বেরোলো। রাস্তায় পাশ ধরে হেঁটে চলে এসেছে, ভাবছে জীবনের মিল না হওয়ার অনেক গল্পের কথা। দুদিন আগে মিঠি যখন স্কুলে ছিল তখন নাকি মামা মামি এসেছিল প্রভাতের বাড়িতে। প্রভাকে বারবার জিজ্ঞাসা করার পর মিঠি কোন স্কুলে চাকরি করে তা বলেনি সে। মিঠির অনুমতি ছাড়া কাউকে কিছু বলতে পারবে না। মামা নাকি অনুরোধ করে গেছে মিঠিকে বাড়িতে যাওয়ার জন্য, আর খবর দিয়েছে মুনাফ তাকে তালাক দিয়েছে। খুব দ্রুত কাগজ কলমে বাস্তবায়িত হবে। বাসায় ফেরার পর সবটা শুনে মিঠির বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। একটা ভুল তার জীবনের সব কিছু ওলটপালট করে দিয়েছে। মনিফের দোষ নেই, ভুল সে করেছে, তার শাস্তি পাচ্ছে। না জানি জীবন তাকে আর কোন মোড়ে এনে দাঁড় করায়। মনিফ তার প্রতি না আছে কোনো টান অথবা অনুভূতি। সেসব কিছু জন্মানোর আগেই তো মিঠি দূরত্ব বাড়িয়ে দিয়েছে দুজনের মধ্যে। মিঠির খুব ইচ্ছে করে সেই দিনে ফিরে যেতে, যেদিন তাদের বিয়েটা সম্পূর্ণ হয়েছিল। যদি একবার ফিরে যেতে পারত, তবে আর কখনোই মনিফকে ছেড়ে চলে যেত না। মনিফের মতো ভালো লোক দ্বিতীয়টি দেখেনি সে। স্কুলের সামনে চলে আসায় নিজের চিন্তাগুলো লাগাম টেনে ধরল মিঠি। পুনরায় একটা দীর্ঘশ্বাস ফেলে ভিতরে প্রবেশ করতে সম্মুখীন হলো সোহেল স্যারের, স্কুলের ইংরেজি শিক্ষক। বাসায় বাচ্চা বউ সব থাকা সত্ত্বেও মিঠির পিছনে সব কয়দিন যাবৎ আঠার মতো লেগে আছে। মিঠি যেখানেই যায়, যাই করতে যায়, সব জায়গাতে সোহেল স্যারের ছায়া পড়ে। আকারে ইঙ্গিতে বারবার কুপ্রস্তাব দিয়েছে, মিঠি সেসব পাত্তা দেয়নি। সে হাঁপিয়ে উঠেছে নিজের প্রতি। জীবন এত সমস্যার সৃষ্টি করে কে জানে। আমি কখন থেকে আপনার অপেক্ষা করে আছি, আজ স্কুলে আসতে যে এত দেরি করলেন? সোহেল স্যারের অতিরিক্ত গদগদ ভাব মিঠির ভেতরে আগুন ধরালো। নিজেকে সামনে নিয়ে সে উত্তর দিল, শরীরটা ভালো নেই বলে টিচার্স রুমের দিকে এগোলো। আজ সে ক্লাস নিবে না।
কয়েকদিনের ছুটি চাওয়ার জন্য এসেছে, নিজের একটা বিশ্রাম প্রয়োজন। শারীরিকভাবে মানসিকভাবে সে ভীষণ ক্লান্ত। সোহেল স্যার পেছন পেছন এলেন। ও কি হয়েছে আপনার, জানতে পারি কি? মিটির ইচ্ছে হলো কঠিন করে বলতে, না পারেন, আপনার জানার কোনো অধিকার নেই। কে আপনি? কিন্তু মুখে বলল এমনি, একটু জ্বর জ্বর ভাব। তেমন কিছু না। প্রিন্সিপাল স্যার স্কুলে আছেন? আছেন। কেন? কয়েকদিনের ছুটি নিতে চাচ্ছি বলে মিঠি প্রিন্সিপাল স্যারের কক্ষের দিকে এগোতে নিল। সোহেল স্যার আচমকা ওর হাত চেপে ধরল। মিঠি চমকে উঠল। টিচার্স রুমে কেউ নেই, সব টিচার্সরা যার যার ক্লাসে নিশ্চয়। মিঠির মনে পড়ে গেল বাদলের কথা। বাদলও একইভাবে তার হাত চেপে ধরেছিল। সোহেল ভুরু বিলাস করে বলল, আমার থেকে পালিয়ে থাকতে চাচ্ছেন? দেখেন কি ছুটি নিতে এসেছেন। মিঠি শক্ত করে বলল, হাত ছাড়ুন। সোহেল স্যার ছাড়ল না, বরং তার ঠোঁটের হাসি জোড়া আরও দীর্ঘ হলো। না, ছাড়ব না। আপনি বোঝেন না কেন আমি কি চাই? আপনার স্ত্রী আছে, বাচ্চা আছে, এই কথাটা নিশ্চয় ভুলে যাননি। যাইনি। বিয়ে করছি বলে নিজের যৌবন জীবন সব স্ত্রীর নামে লিখে দেইনি। আমার নিজের চাওয়া পাওয়া বলে কি কিছু থাকতে পারে না? কেন পারবে না? অবশ্যই পারবে। সেই চাওয়া পাওয়ার জায়গা মেটানোর আছে, জানেন তো। নাম শুনতে অবশ্য খারাপ লাগে, কিন্তু কি আর করা যায়। আপনার এত চাওয়া পাওয়া যখন, তখন পূরণ করতেই তো হয়। আর সেই পূরণের জন্য এদেশে পতিতাপল্লীর অভাব নেই, বুঝেছেন? সোহেল এমনভাবে হাসলেন যেন মিটি কোনো কৌতুক বলেছে। আপনার সাহস দেখে অবাক হচ্ছি। আমার হাতটা এখনও ধরে রেখেছেন? মিটি হাতটা মোচড় দিয়ে ছুটিয়ে নেওয়ার আশায় সোহেল আরও শক্ত করে চেপে ধরল। আমার সাহস এক-আনাও দেখায়নি। যদি দেখাতাম তাহলে মুখ দিয়ে এই লেকচারগুলো বের হতো না, চোখের উপর তাকিয়ে কথা বলতে পারতেন না। মিঠির রাগ বাড়ছে, চোখের পাতা বারবার ভেসে উঠছে বাদলের কর্মকাণ্ড। এভাবে হাত চড়ে ধরেছিল তার হায়নার চাহিনি এখনও সোহেলের মাঝে দেখা যাচ্ছে। মিটির কি হলো, সে আচমকা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। শক্ত করে ঝাড়া মারতে সোহেলের হাত ফসকে গেল। তৎক্ষণাৎ একটা কাঠের চেয়ার তুলে নিয়ে সোহেলের গায়ের উপর আঘাত করে বসল। সোহেল হতভম্ব। কিছু বুঝে ওঠার আগে একটা সূক্ষ্ম তীব্র মাথা অনুভব করলো মাথার এক পাশ ফেটে গেছে। গলগল করে রক্ত বেরোচ্ছে। মিটি ফোঁস আওয়াজে নিঃশ্বাস নিচ্ছে। রক্ত বেরোতে দেখে ঘাবড়ে গেল সে। হুট করে আসা উত্তেজনা, ক্রোধ, আক্রোশ মুহূর্তে উবে গেল। চোখে মুখে ভীতির ছায়া পড়ল। কিছুতেই ভাবতে পারছে না। দ্রুত পায়ে স্কুল থেকে বেরিয়ে চলে এলো, এক প্রকার ছুটতে ছুটতে। পা জোড়া কাঁপছে, মনে হচ্ছে হাঁটু ভেঙে রাস্তায় বসে পড়বে। শীতের জ্ঞান ফিরেছে। তাকে শুইয়ে রাখা হয়েছে কাউচের উপরে। তার পাশে মুনিবের বাবা বসে আছে। একটু দূরে শেফালি বেগম উগ্র চোখে তাকিয়ে রয়েছেন। মেয়ে দেখতে এসে কী ঝামেলায় ফেললো তার মেয়েটি। যখন বাদল কোলে ঘরে চলে এলো, ছি ছি, কী লজ্জাজনক পরিস্থিতি। স্মৃতি ভয়ে ভয়ে উঠে বসলো। মুনিব গম্ভীর গলাতে প্রশ্ন করলো, ঠিক আছিস তুই? স্মৃতি ঘাড় নাড়িয়ে হ্যাঁ বলল। মুখে কিছু বলার সাহস হলো না। তার চোখ মায়ের উপর বিদ্ধ। আজ বাসায় গিয়ে তার খবর করবে মা। সেটা আগেই টের পড়ো। মুনিব বাপের বাবা হাত জোর করে বারবার সবার কাছে ক্ষমা চাইলেন মেয়ে এসে দেখতে এভাবে সবাইকে দুশ্চিন্তায় ফেলার কারণে। যদিও বর্ষার বাবা মা কেউ কিছু মনে করলেন না, উল্টো তাদেরকে নিশ্চিন্তে থাকতে বললেন। তবুও শেফালি বেগম ক্ষমা প্রার্থনা করে সবার থেকে বিদায় নিল। বাসায় এসে স্মৃতিকে জেরার মুখে পড়তে হলো। কী কারণে হঠাৎ অজ্ঞান হয়ে গেল তা বারবার জিজ্ঞাসা করার পর স্মৃতি কিছুই বলতে পারল না মুখ ফুটে। মনে মনে জুৎসই জবাব খুঁজতে লাগলো। মিনমিনিয়ে বলল, হঠাৎ রোদে মাথা চক্কর দিয়ে উঠল। তো বাইরে গেছিলি কেন? আমরা সব ঘরের মধ্যে, তুই ঘরের ভিতরে থাকবি। ওখানে গিয়েও লাফালাফি। বর্ষার ভাইয়ের কোলে চড়ে তারপরে ছি, সবাই কীরকম চোখ করে তাকিয়েছিল। শেফালি বেগম একাধারে বকে গেলেন। যদিও তার শেষ কথাই শীতের কর্ণকুহরে পৌঁছালো। তার কানের ভিতর বাজছে সে বাদলের কোলে চড়েছে। মুহূর্তে সমস্ত মন খারাপ উড়ে গেল। পুলকিত বোধ করলো স্মৃতি। শেফালি বেগম বাকেটকে হায়নার মতো থামালো। শীতে পাখির মতো উড়ে এসে নিজের ঘরে এলো। আসার আগে মুনিফের থেকে জেনে নিল বর্ষার ভাইয়ের নাম কি। ফেসবুকে ঢুকে বাদল লিখে সার্চ করতে একগাদা আইডি বেরিয়ে আসলো। এর ভিতরে কোনটা বাদলের ছবি দেখতে পেল না। একটা হতাশাবোধ তৈরি হলো তার ভেতরে। কোনটা বাদলের আইডি কে জানে? নাকি সে আইডি চালায় না? এই যুগে এসে ফেসবুক চালায় না এরকম মানুষ কম আছে। অবশ্য সে চালায় না। হতে পারে আইডির নাম ভিন্ন, অথবা বাদলের আগে পরে কোনো নাম যুক্ত, যা স্মৃতি জানে না। তাহলে বাদলকে কি করে খুঁজে বের করবে? স্মৃতি ভেবে পেল না। মুনিফের বিয়ে পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তবে স্মৃতি মনে মনে সিদ্ধান্ত নিল, দ্বিতীয়বার যখনই বাদলের সঙ্গে দেখা হবে, তার অজ্ঞান না হয়ে আগে তার ফেসবুক আইডি জানতে চাইবে। চাইলে দিবে কি? ভাবতে থাকে তাকে। নতুন চিন্তাধারা এসে ভর করলো স্মৃতির মাথায়। পেছনে কারো উপস্থিতি টের পেয়ে প্রভা ঘুরে তাকালো। দেখলো শুকনো চেহারা নিয়ে মিঠি দাঁড়িয়ে আছে। প্রভা বুঝতে পারলো কিছু একটা হয়েছে, নইলে একটু আগে তো স্কুলে গিয়েছিল। প্রভার হাতে কাজ রেখে উঠে আসলো। অন্যায় আঁচলের হাত জোড়া মুছে নিয়ে বলল, তুই এখন সব ঠিক আছে?
মিঠি হ্যাঁ না কিছু বলল না, নির্বাক দাঁড়িয়ে রইল। প্রভার উদ্বেগ বাড়ল এবার। কাছে এসে জোরালো গলায় বলল, কিরে কথা শুনছিস, কিছু হয়েছে? ভয়ার্ত গলায় মিঠি জবাব দেয়, একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছি রে। দুর্ঘটনা মানে কি হয়েছে খুলে বল। মিঠি ঢোক গিলে বড় করে শ্বাস টেনে নিয়ে ফুসফুস ভর্তি করে নিভে যাওয়া গলায় বলল, তোকে বলেছিলাম না সোহেল স্যার আমাকে ডিস্টার্ব করেন প্রচুর। সে আজকে সুযোগ পেয়ে আমার হাত ধরেছিল, আমার সাথে জোরাজোরি করেছিল খুব। আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি আর। প্রভা বড় বড় চোখ করে বলল, তুই কি করেছিস আসছিস বলতো? ইয়ে মানে? মিটি ঘাবড়ায়, বলার সাহস হারিয়ে ফেলছে। প্রভা অভয় প্রদান করলে মিটি শুকনো গলায় বলে, কাঠের চেয়ার দিয়ে বাড়ি মেরেছি, অত শক্তি আমার ভেতরে কোত্থেকে এলো কে জানে। বুঝিনি যে তার মাথা ফেটে যাবে। প্রভা স্তব্ধ নয়নে তাকিয়ে রইল। মিঠি আচমকা কেঁদে ফেলল। তার সাথে এসব কি হচ্ছে? এইরকম জীবন সে চেয়েছিল কোনো কালে? দু হাতে মুখ ঢেকে অকস্মাৎ কান্নায় ভেঙে পড়ল সে। ঘরের ভেতর থেকে পলি ছুটে এলো। আজকে তার শরীর বিশেষ ভালো না থাকায় হাসপাতালে যাননি, ছুটি নিয়েছেন। তিনি এসে প্রভাকে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে, তার মিঠিকে কাঁদতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়ল। জিজ্ঞাসা করলো, কী রে, কী হয়েছে ওর? এই প্রভা, বল আমাকে। প্রভা পাথর গলায় মিঠির কৃতকর্মের কথা জানালো মাকে। সব শুনে পলি বেগম চুপ হয়ে রইল। মিঠি কাঁদতে কাঁদতে বলল, আমি আর স্কুলে যাব না, কোনো দিনও যাব না। ঘরের ভেতর চলে গেল মিঠি। প্রভা দুঃখে চোখে তাকিয়ে রইল। সে নিজেও বা কী করবে মিঠির জন্য। অপরদিকে পলির মনে আচমকা সংশয় উদয় হলো। মিঠি কি তার ঘাড়েই চেপে বসবে শেষমেশ? যদি স্কুল থেকে লোক এসে হাঙ্গামা করে তখন? আর এক মুহূর্তের জন্য মনে হলো মিঠিকে এই বাড়িতে জায়গা দেওয়া সবচেয়ে বড় ভুল হচ্ছে। আর নয়, মিঠিকে এই বাড়িতে ছাড়তে হবে, এবং তা আজ এখনই। সময় খারাপ হয় তখন সব কিছু খারাপ লাগে। চেনা মুখগুলো হুট করে অচেনা হয়ে যায়। এমন ঘটনা সামনে এসে পড়ে তা দেখে মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, কোনো প্রকার প্রতিজ্ঞা দেখাতে ভুলে যায়। এমনই একটা পরিস্থিতি মিঠির সম্মুখীন। পলি একটা বড় ব্যাগে মিঠির সমস্ত কাপড় চোপড় জিনিসপত্র গোছার এবং একাই বিড়বিড় করে কিছু বলে যাচ্ছে। প্রভা তার মাকে থামানোর চেষ্টা করতে ব্যর্থ। একপাশে দাঁড়িয়ে মাথা নত করে থেমে থেমে কাঁপছে সে। নিশ্চয় কাঁদছে প্রভা। মিটি নির্বাক হয়ে দাঁড়িয়ে, কিছু বলার নেই। সব কিছু গুছিয়ে ফেলে পলি কঠিন গলা বলল, টাকা আছে নাকি রিক্সা ভাড়া দিয়ে দিব? প্রভা ডাকলো, মা। পলি পাষাণ চোখে তার মেয়ের দিকে তাকাতে প্রভা চুপ হয়ে গেল। এতদিনে মমতাময়ী মায়ের মতো আন্টি হুট করে এরকম রুক্ষমূর্তি ধারণ করবে মিটি কখনোই কল্পনা করেনি। পলি বলল, কিরে দাঁড়িয়ে আছিস কেন? দেখ মিটি, তুই প্রভার ছোটোবেলার বান্ধবী, তাই যখন বিপদে পড়ে এখানে এসেছিস আমি মানা করিনি, কিন্তু এখন তো তোর মামা মামি ফিরিয়ে নিতে চায়। এখন এখানে থেকে লাভ কী বল? নিজের বাড়ি ফিরে যা। পরের বাড়ি সবসময় পরে হয়, যতই সময় গড়াক না কেন। এই বাড়ি কখনো তোর হবে না। মিটি ঢোক চেপে কান্নাটাকে দাবানোর চেষ্টা করে নিস্তরঙ্গ গলায় বলল, স্কুল থেকে কেউ এলে আমার সাথে সাথে তোমরা বিপদে পড়বে, এই জন্য আমাকে চলে যেতে বলছে তাই না? হ্যাঁ বলছি, এখানে আমার বিয়ের বয়সী একটি মেয়ে আছে। তোর জন্য নিজের মেয়ের গায়ে কোনো রকম কলঙ্কের ছাপ আমি লাগাতে পারি না। কথা বাড়াস না, যার জায়গা যেখানে সেখানেই তাকে মানায়। প্রভা কথা বলে মাছ দিয়ে, মা তুমি ভুল বলছো, ওকে এসব অপমান করে বাসা থেকে বের করে দিতে পারো না। আমি কোনো ভুল করছি না, আর ওকে অপমান করে বাসা থেকে তাড়িয়ে দিচ্ছি না। ওর বাসায় ওকে ভদ্রভাবে যেতেই বলছি। এটাকে যদি অপমান মনে করিস তবে তাই। পলি ভেতরের ঘরে পা বাড়ালো। প্রভা নিঃশব্দে কাঁদছে। মিঠির চোখের কান্নির টপকে কয়েক ফোঁটা জল বেরিয়ে এলো। দ্রুততার সঙ্গে তা মুছে নিয়ে সে প্রভার দিকে এগোলো। মুখোমুখি দাঁড়িয়ে বলল, তাকা আমার দিকে। এই প্রভা তাকা। প্রভা মিঠিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। মিঠি নিজেকে ধরে রাখতে পারল না, কেঁদে ফেলল প্রভার পিঠে মুখ ঠেকিয়ে। মিনিট কয়েক দুই বান্ধবী নীরবে কেঁদে গেল। একসময় মিঠি নিজেকে সামলে চোখ মুছে মুখ তুলে তাকালো। প্রভার চোখ জোড়া মুছিয়ে দিয়ে বলল, ভালো মতো পড়াশোনা করিস। পড়ালেখা ছাড়া এই দুনিয়া খুব কঠিন রে। আর নিজের পায়ে না দাঁড়ানো কখনোই বিয়ে করিস না। আমার অবস্থা তো দেখলি। যাই করবি সবসময় ভেবেচিন্তে করবিস। আমার জীবনে হাল দেখে অন্তত শিক্ষা নিস। আমি আসি, আর কোনোদিন দেখা হবে কিনা জানি না। ভালো থাকিস সবসময় প্রভা। আমি তোর কথা কখনোই ভুলব না। প্রভা তেজ গলায় বলল, মায়ের উপর রাগ করিস না প্লিজ। বাসায় আসিস মাঝে মাঝে। আসবো। আর আন্টির উপর আমার কোনো রাগ নেই, উনি ওনার জায়গায় ঠিক। আমার জন্য তোর কোনো সমস্যা হোক তা আমিও চাই না। যদি কোনো ভুল ভাল হয়ে থাকি মাফ করে দিস বোন। কখনো দাবি রাখিস না কখন যেন চলে যাই। প্রভা মিঠির হাত মুখ দিয়ে চেপে ধরল। এভাবে বলিস না প্লিজ। আমি আসবো, যখনই সময় পাবো তোর বাড়িতে যাব। তুইও আসিস, আর শোন, সবসময় শক্ত থাকিস। যা হয়েছে জীবনে এগিয়ে যাস। তুই অনেক ভালো,
কিচ্ছু ডিজার্ভ করিস। মিঠি মলিন ঠোঁটে অল্প হেসে বলল, প্রকৃত কখনো শূন্যস্থান পছন্দ করে না, আবার কাউকে না কাউকে দিয়ে চিরজীবন শূন্য করেই রাখি। আমার অবস্থা কোনটা কে জানে, তবে মন বলছে আমার একটা শেষ কাজ বাকি, ওটা করতে পারলে কী কাজ। প্রভা কান্না থামছে, তাকে দেখে উৎসুক দেখাচ্ছে। মিটি এক মুহূর্ত নীরব থেকে জবাব দিল, না কিছু না, আমি আসি রে, আন্টিকে আমার সালাম দিস। মিটি বেরিয়ে গেল। দোরগোড়ায় দাঁড়িয়ে রইল প্রভা। যতক্ষণ চোখে মিটির প্রতিচ্ছবি পড়ল ততক্ষণ তাকিয়ে রইল সামনের দিকে। পরন্ত বিকাল, একটু একটু করে পৃথিবীর আলো কমছে। একসময় অন্ধকার জাল জড়িয়ে নেবে পুরো পৃথিবী। আলো আর অন্ধকারের মধ্যে কোনটা পার্থক্য? অন্ধকার ডাকতে হয়, সে যেখানে সেখানে এসে হামাগুড়ি দেয়, আর আলোকে আনতে হলে তার জন্য একটু হলেও জায়গা করে দেয়। সেই জায়গায় গলে আলো পড়ছে। মিঠির জীবনটা হুট করে অন্ধকারে তলিয়ে গেছে। কোনো দরজা কি আদৌ খুলবে মনের ভিতরে, যেন আবারও আলোতে ঝলমল করে উঠবে পারে তার জীবনযাত্রা। একটা দীর্ঘশ্বাস ফেলে হাত উঁচু করে রিস্কা ডাকে মিঠি। রিস্কা এলে তাতে উঠে যায়। এখান থেকে মামার বাড়ি খুব একটা দূরে নয়, মিনিট 30 লাগবে পৌঁছাতে। মিঠি অসার অনুভূত করে মৃদু মন্দ বাতাস, তবুও শরীর ঘামছে, স্বস্তির বালাই নেই। একটু দূরে পরিচিত একটা মুখ দেখে মিঠি থমকে গেল, ঠোঁট নাড়িয়ে অজান্তে বেরোলো, এই মামা দাঁড়াও। রিস্কাওয়ালা মামার সঙ্গে সঙ্গে রিস্কা থামালেন। মিঠির দৃষ্টি অনেকটা দূরে দাঁড়ানো বাদলের উপর। বাদলকে চিনতে পেরে মিঠির মাথা ঘুরে উঠল, পেটের ভিতরে মোচড় দিল। ঘৃণায় আর রাগে তার চোখ জোড়া চকচক করছে। ঘৃণার পাশাপাশি বিস্ময় ভাবটা তার চেহারায় ফুটে উঠল যখন দেখল বাদলের পাশেই স্মৃতি দাঁড়িয়ে। স্মৃতি তার ননদ ছিল। বিয়ের সময় এই মেয়েটির হইচই দেখার মতো ছিল। মিঠি চিনতে পেরেছে, একটু ভুল হয়নি, এই মেয়েটা স্মৃতি। কিন্তু ও বাদলের সাথে কি করছে? মিঠির চিন্তাধারা ঘোড়ার ন্যায় দৌড়ে দিল। কতক্ষণ আহাম্মকের ন্যায় দাঁড়িয়ে ছিল জানে না। হুঁশ ফিরে রিস্কাওয়ালাকে ডাকে, কি আপা যাইবেন না? থামাইতে কইয়ে তো আর কিছুই করলে না। যাবো যাবো তুমি বলে পুনরায় ওদের দিকে তাকালো। দুজনে হাসাহাসি করছে খুব। রিস্কা চলতে শুরু করলো। মিঠি দৃষ্টি সরিয়ে 7-5 ভাবনায় ঢুকে গেল। ওদের ভেতরে কি সম্পর্ক, কি চলছে মিঠি জানে না। শুধু এটুকু জানে মুনাফের সঙ্গে তার যোগাযোগ করতে হবে যে করে হোক। স্মৃতির সামনে বড়সড় বিপদ অপেক্ষা করছে। মেয়েটাকে বাঁচালে নয়তো তার ভুলের প্রায়শ্চিত্ত হবে কিছুটা। হতে পারে মুনিপ তাকে মাফ করে দেন। বাদল বলল, অনেকক্ষণ যাবৎ কথা বলতেছি, কেউ দেখলে সন্দেহ করে বসবে। স্মৃতি পাত্তাই দিল না সে কথা। করলে করুক, আমার ভয় নেই। তোমার ভাইয়া যদি। স্মৃতি যেন বাদলের না বলা বাকি কথাটুকু বুঝে ফেলল। চট করে বলল, আমার ভাইয়া বুদ্ধিমান মানুষ, কারোর সাথে একটু কথা বলে সে কিছু হয়ে যায় না, সেটা সে বুঝে। তাই? বাদল স্মিত হাসে। কিন্তু আমার তো মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে আমাদের ভিতর। স্মৃতি লজ্জা পেল, চোখ নামিয়ে হালকা গলায় বলল, আপনি কি সব জানতা নাকি? না, সব জানতা না, কিন্তু অনেক কিছু ধারণা করতে পারি। তুমি যে আমাকে পছন্দ করে অজ্ঞান হয়ে গেছিলে সেটাও বুঝতে পেরেছিলাম। বলে হো হো করে হেসে উঠে সে। স্মৃতি জিভ কাটলো দাঁত দিয়ে, নতমুখে শুধরল, আমি যাই, আমি যাই। বাদল হাসি থামিয়ে স্মৃতির একটা হাত টেনে নিজের ভেতরে নিল, রহস্য করে বলল, আজকে ছেড়ে দিচ্ছি, একদিন কিন্তু ছাড়বো না। সে কথায় গভীরতা বোকা স্মৃতি বুঝল না। আবেগপ্রবৃত্ত হয়ে সে চলল বাড়ির পথে। মিঠি ভেবেছিল মামা মামি ওর উপর ভীষণ রাগ করে থাকবেন, বাসায় যাওয়ার পর থেকে 2 কথা শুনিয়ে দিতে পারেন। কিন্তু ওকে অবাক করে দিয়ে তারা কেউ বাজে কোনো কথাই বলল না, বরং হইচই করলেন এমনভাবে যেন মিঠি শ্বশুরবাড়ি থেকে প্রথম এলো। মিঠির মন খারাপ হয়ে গেল। এরকম দুজন মানুষকে সে কী করে কষ্ট দিতে পারল? তার এই ভুলের কোনো প্রায়শ্চিত্ত নেই কি? তার দ্বারা কি ভুলগুলো না হলে কি খুব ক্ষতি হতো? মামা বাজারে গেলেন, মিঠি এসেছে, ওর জন্য বড় একটা মাছ কিনে আনতে হয়। কতদিন মেয়েটা অন্যের ঘরে ছিল, কি খেয়েছে না খেয়েছে। মামি পাশে বসা রুনু আপাকে নিয়ে হাতে কাটা সেমাই পিঠা বানাতে বসলেন। মেয়েটা বড় পছন্দের, অন্য কিছু না খেতে চাইলেও অন্তত এটা খাবে। মিঠি ঘরে তার জিনিসপত্র গুছিয়ে রেখে বাইরে এসে দেখল এলাহি কাজ কারাবার। মামির খুশি যে প্রাণে আটছে না, তা দূর থেকে এতক্ষণে চুপচাপ দেখে একটা দীর্ঘশ্বাসে ফেলে এগিয়ে আসে মামির পাশে বসলো। এসবের কি খুব দরকার ছিল মামি? আমি কি মেহমান তোমাদের? ধুর পাগলি, মেহমান হবি কেন? তুই তো আমাদের মেয়ে, কতদিন পরে ঘরে ছিলি, ওখানে কেমন থেকেছিস কি জানি। মিঠি কয়েক সেকেন্ড চুপ থেকে হালকা গলায় প্রশ্ন করলো, মামি তুমি আমার উপর রাগ করে আছো? মামি পিঠা কাটছিল। মিঠির করা প্রশ্ন শুনে থেমে গেলেন। হতভম্ব চোখে মিঠির দিকে চেয়ে থেকে হঠাৎ হেসে ফেললেন। বললেন, রাগ করে থাকবো কেন? আমি যে ভুল করছি। ভুল তো মানুষের দ্বারাই হয়, আমরাও তো ভুল করছি। তোকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছি। যদি এটা না করতাম তবে এরকম পরিস্থিতি সৃষ্টি হতো না। মিঠি নিঃশব্দে কেঁদে ফেললো। মামি হতচকিত হই হই করে উঠল। আরে কাঁদিস না, ইস রে, বন্যায় বনিয়ে ফেলবি যে। এই চুপ,
একদম চুপ, কাঁদিস না তো মিঠি, এবার কিন্তু সত্যি সত্যি রাগ করব। মিঠি কান্না থামিয়ে নাক টেনে বলল, সজল, আমার জন্য ভালো হতো না মামি? তোমরা যেটা বুঝতে পেরে ভালো জায়গায় বিয়ে দিয়েছিলে আমার, আমি বরং সেসব পাত্তা না দিয়ে সবার মান সম্মান ডুবিয়ে সজলের কাছে চলে গিয়েছিলাম। অথচ আমি যে ওরকম বাজে একটা পরিস্থিতির সম্মুখীন হব তা কোনো দিন ভাবিনি। মামি ভুরু কুঁচকে বলল, সে শুধু জানে মিঠি বিয়ের পরদিন পালিয়ে প্রভাদের বাড়িতে উঠেছে, কিন্তু ও যে সজলের কাছে গিয়েছিল প্রথমে তা জানতো না। সাহসা প্রশ্ন করে উঠলেন তিনি, আমাকে খুলে বল দেখি কি হয়েছে? মিঠি ক্ষণ মুহূর্ত চুপ থেকে ভাবলো বলবে কি বলবে না, ভেবে ঠিক করলো সে সব খুলেই বলবে, আর মিথ্যে নয়। আর কাদের থেকে বা লুকাবে, এরা যে তার সবচাইতে আপনজন। মিঠি ধীরে ধীরে সব কিছু খুলে বলল। মামির কপাল ভাঁজের সৃষ্টি হলো। মিঠি, সত্যি করে বল, তোর কোনো সর্বনাশ? না মামি, সত্যি বলছি, আমার সাথে আজে বাজে কিছুই হতে পারেনি, সজল হতে দেয়নি। ও আমাকে ফিরিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু আমার সাথে প্রচুর মতো আচরণ করেনি। উল্টো ওই ছেলেটা, বাদল নাম, ওকে থামিতে গিয়ে মায়ের খাচ্ছে। এই ছেলেটা আসল নাটের গুরু, ওর জন্য আমার একটা খারাপ অবস্থার সৃষ্টি হলো। সবাইকে ফুসলি সেও, সাথে যে দুজন ছিল ওই দুজনের চাইতেও বেশি দোষ ওর। আমি যদি একবার ওকে সামনে পাইতাম। মেয়েটি দাঁতে দাঁত ঘষল। মামি দীর্ঘশ্বাস ছেড়ে পিঠা বানাতে মনোযোগ দিল। শোন মা, জীবনটা অনেক কঠিন রে। মাথার উপর বড়দের ছায়া থাকবে ততক্ষণ জীবন সব সমস্যা সহজে হয়ে যায়। ভুল করেও হলেও শিক্ষা পেয়েছিস তো, এই শিক্ষাটা অনেক বেশি জরুরি ছিল তোর জন্য। মাথায় রাখিস ঘটনাটা। এরপর থেকে কোনো কিছু করতে গেলে হাজারবার ভাবিস। নিজের কথা না ভাব, অন্তত নিজের কথাটা আগে ভাবিস। মিঠি চুপ করে রইল। একটু পর মিনমিন করে মুনিফের প্রসঙ্গ তুলল। মামি, উনি এসেছিলেন এই বাসায়? মামি তাকালো। উনি বলে কাকে সম্বোধন করা হয়েছে বুঝতে পেরে দৃষ্টি সরিয়েও জবাব দিলেন, হ্যাঁ আসছিল। খুব চিৎকার চেঁচামেচি করেছে। না, ছেলেটা ভালো। এসে শুধু তোর কীর্তি কাহিনী জানালো, তারপর বলল, এই সম্পর্কের কোনো মানেই হয় না। তুই যখন তোর পথ বেছে নিয়েছিস, সেও নিজের পথ বেছে নেবে। আর তোকে সে মানলে তার পরিবার মানবে কিনা সন্দেহ। সুতরাং তোর জন্য পরিবারের ভিতরে আর হাঙ্গামা দাঙ্গা করে লাভ কি? এছাড়া তুই যে আবার কখনো এরকম কাজ করবি না তার বা কি গ্যারান্টি? তাই সে তোর সাথে সমস্ত সম্পর্ক শেষ করে নতুন পথে পা বাড়াতে চায়। এতেই নাকি সবার ভালো। মিঠি আনমনে বলে, আমি আর কখনো তাকে অসম্মানিত করব না মামি। সেটা আমাকে বলে লাভ কী রে মা? যাকে বলার তাকে গিয়ে বল। আমি ওনার সাথে কথা বলতে চাইছিলাম মামি, আমাকে ফিরিয়ে নিতে বলতাম না, শুধু ক্ষমা চাইতাম। অথচ সে আমাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিল না, আমার সাথে কথাই বলল না। মিঠির মুখ মলিন। মামির ভয় হলো মনিপের প্রতি আবার কোনো দুর্বলতা তৈরি হচ্ছে না তো মেয়েটার। মামির কানে খবর এসেছে ছেলেটার জন্য পাত্রী ঠিক করা হয়েছে। খুব দ্রুত সে আবার বিয়ের পিঁড়িতে বসবে। একটা ঝটকা খেয়ে নিজেকে সামনে নিতে পারলে এই ঝটকা সইতে পারবে তো মিঠি? সব ভুলে পারবে কি জীবনে এগিয়ে যেতে? নাকি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে পুনরায় নিজের অধিকার চাইবে মুনিফের কাছে? যদি এমনটা হয় তবে খুব খারাপ হবে। একটা বড়সড় ঝামেলা সৃষ্টি হবে দুই পরিবারের মধ্যে। মামি বরাবরের শান্তিপ্রিয় মানুষ, কোনো প্রকার ঝামেলা তিনি চান না। তাই মিঠির ভেতরে কী চলছে তা জানতে তিনি প্রশ্ন করেন, হ্যাঁ রে মিঠি, একটা সত্যি কথা বলবি? কি মামি, মুনিফকে তুই কি পছন্দ করিস? নিজের ভুল বুঝতে পেরে তার প্রতি কোনো দুর্বলতা তৈরি করছিস? মিঠি তাচ্ছিল্য করে হাসলো। করলেই বা কি, সে যে আমার ভাগ্যে নেই আমি জানি। একদিনের জন্য হলে তার মতো মানুষের স্ত্রী হতে পেরেছিলাম, এটাই সৌভাগ্য। আর কিছু চাই না। শুধু শেষবার তার সাথে কথা বলতে যাই। আমার যে খুব জরুরি কথা আছে ওনার সাথে। কি এমন জরুরি? মিঠি জবাব দিল না। স্মৃতির সাথে বাদলের কীরকম সম্পর্ক তা না জেনে কিছু বলাটা কতটুকু সমীচীন কে জানে। মিঠি কথা ঘুরোতে লাগলো, না মামি, এমনি ক্ষমা চাইবো ওনার কাছে, এটাই। মামি মৃদু শ্বাস ফেললো। ছেলেটাকে ফোন করে আসতে বলে মিঠির চোখ চকচক করে উঠল। উনি কি আসবেন? আমি জানি না, তবে চেষ্টা করে দেখব। তাকে বোঝানো যাবে না যে বাড়িতে আসিস, বলবো যে তালাকের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা আছে, যেন একটু আসে, তাহলে আসতে পারে। মিঠি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। উদার চোখ মেলে আকাশের দিকে তাকালো। তালাক শব্দটি কত ক্ষমতার! একবার বলাতে দুটো মানুষের মাঝের সমস্ত সম্পর্ক ঘুরিয়ে ভাঙচুর করে দেয়। বুকটা কেঁপছে মিঠির। ইচ্ছে করছে মুনিপের সামনে দাঁড়িয়ে নিজের ভেঙে চুরে কেঁদে ফেলতে, হাত জোর করে আরও একটাবার সুযোগ চাইতে। কিন্তু সে জানে মুনিব আর কোনোদিন তাকে সুযোগ দিবে না। দাঁড়াও। ঘরের ভিতরে ঢুকতে বড় ভাইয়ের গম্ভীর কণ্ঠস্বর সিঁড়ির পিঠ দিয়ে ভয়ে শিহরণ বইতে গেল। শীতের পাজোড়া থমকে দাঁড়ালো। চোখে ভীতি, ঠোঁট কাঁপছে একটু একটু করে। শীতে নিজেকে সামলে বৃথা চেষ্টা করে চুপটি করে রইল। মনিব এগিয়ে এসে শীতের মুখোমুখি দাঁড়ায়। বিজ্ঞ চোখ জোড়া দিয়ে শীতের আপাতমস্তক পর্যবেক্ষণের শেষে প্রশ্ন ছুড়ল, কোথায় গিয়েছিলি? শীতের ছোট ভেজায়, ঢোক গিলে জবাব দেয়, এই তো একটু সামনে। বর্ষার ভাইকে কেন আসতে বলেছিস? শীতে চমকালো। সে তো বর্ষার ভাইকে আসতে বলেনি।
ছাদ থেকে যখন বাদল তাদের বাসার সামনে দিয়ে চলে যেতে দেখলো, তখন না ডেকে পারল না সে। এক দৌড়ে নিচে নেমে কোনো মতে তাকে ডাকতেই বাদল মিষ্টি হাসি চোখে পড়ল এবং তৎক্ষণাৎ আরও বিগলিত হয়ে উঠল। এরপর দুজনে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে গিয়েছিল, কিন্তু এই কথা ভাইয়া জানলো কী করে তা ভেবে পাচ্ছে না। সেদিকে নির্বাক দাঁড়িয়ে থাকতে দেখে মুনিপ ফোঁস করে শ্বাস ছাড়ে বলল, কাণ্ডজ্ঞান কি কোনোদিন হবে না? মেহমান নিয়ে বাইরে দাঁড়িয়ে কথা বলে কেউ, তাকে ঘরে ডেকে আনবি না? শীতে স্বস্তি পেল। মেয়েকে ধমক দিয়ে বলো, তাকে আমি বলছি না সে না আসলে আমার দোষ। তুমি শুধু শুধু আমাকে বকা দিলে ভাইয়া। বারান্দা থেকে তোদের দুটোতে দেখেছি আমি, ভেবেছিলাম তুই তাকে ডাকতে গেছিস, কিন্তু কথা বলতে বলতে যে অন্যদিকে চলে যাবি তা ভাবিনি। আসলে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে বলতে হাঁটছিলাম একটু। সে তো আমাদের বিয়ে নিয়ে দারুণ এক্সাইটেড, আমাকে শোনালো কী কী প্ল্যান করেছে তার সম্পর্কে। আমিও বললাম আমাদের প্ল্যানিং। এসব বলতে বলতে দেরি হয়ে গেল আর কি। মনিব বলল, যাই হোক, এরপর কখনো দেখা হলে বাসায় নিয়ে আসবি আমার হবু শালাসে। তাকে যথেষ্ট আপ্যায়ন না করলে কি হয় বলো? শীতে হাসলো। মনিপের ফোনটা বেজে উঠল। সে ঘরের ভিতর প্রবেশ করলো। প্রায় 1 মাস পর মিঠিকে চোখের সামনে দেখতে পেয়ে হকচকিয়ে উঠল মনিপ। যদিও সেটা প্রকাশ করলো না। ঈষৎ কুচকানো কপালে বিরক্তির আভাস দেয়। মিঠি বুঝতে পারলো তাকে দেখে মনিব রেগে গেছে, কিন্তু কিছু করার নেই। এই রাগ, এই বিরক্ত সমসাময়িক। স্মৃতিকে সাবধান করতে হবে যে করে হোক। মনিব উঠে দাঁড়ালো। সেই ঘরে মিঠি ঢুকেছে, সেখানে তার থাকার প্রয়োজন নেই। তাকে বেরিয়ে যেতে দেখে মিঠি দ্রুততার সঙ্গে ডেকে উঠল, শুনুন। উত্তরে মনিব বলল, আমার বিয়ে ঠিক হয়েছে। মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, অন্তত তোমার মতো চরিত্রহীন না। মিঠি থমকালো। মনিব যে আবারও বিয়ে ঠিক হয়েছে তা সে জানতো না, এরকম কিছু ভাবেও নি। মিঠি নিরুপায় লাগছে নিজেকে। চোখ জোড়া ছলছল উঠল। হাতের উল্টো পিঠ দিয়ে তড়িঘড়ি করে মুছে নিল। স্বাভাবিক কণ্ঠ বলল, অভিনন্দন আপনাকে। আপনার বিয়েতে আমি কোনো প্রকার বাধা সৃষ্টি করব না। আমার কিছু কথা বলার আছে, সেটা বলতে। মনিব বলল, মাপ চাইবে এটা তো দেখো, আমি তোমাকে মাপ করতে পারবো কিনা জানি না। তুমি চলে যাওয়ার পর আমার ফ্যামিলি কী কী ফেস করছে তা শুধু আমি জানি। এমনি লোকে এটাও ইঙ্গিত দিয়েছে যে আমার ভিতরেই নাকি কোনো সমস্যা। নহলে বউ পালালো কেন? একবার ভাবতে পারো এসব কিছু তুমি? মিঠি নতমুখে বলল, ভেবেছিলাম ক্ষমা চাইব, কিন্তু এখন আর সেটাও চাইব না। আপনারা আমার জন্য যথেষ্ট সহ্য করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ধানাই পানা ছাড়াও তালাকের সব ব্যবস্থা হয়ে গেছে বললেই চলো। কাগজগুলো রেডি করে গেলেই তোমাদের কাছে পাঠিয়ে দেবো, সাইনটা করে দেবো আশা করি। মিঠি শুষ্ক গলা বলে, পাঠাতে হবে না, আমি নিজেই গিয়ে সাইন দিয়ে আসবো আপনাকে। আপনাকে আমার থেকে মুক্ত করতে একটুও ঝামেলা করব না সত্যি, কিন্তু আমার কথাটা একটু শুনে প্লিজ। স্মৃতির ব্যাপারে। এইবার মুনাফ সিরিয়াস হলো। ওর কপালে থাকা ভাঁজগুলো মসৃণ হলো। মিঠি বলল, আগে বসেন, আমি সব বলছি। মনির তারাকণ্ঠে বলল, যা বলার এভাবেই বলো। তোমার মামি মিথ্যে বলে আমাকে এখানে এনেছে। তুমি আছো জানলে কোনো দিন আসতাম না। তাই সময় নষ্ট না করে দ্রুত কথা শেষ করো। আঘাত পেল মিঠি। মনটা বিষণ্ণতায় ভরে উঠল। নিজের অনুভূতিগুলো অপ্রকাশিত করে সে বলতে শুরু করলো, আপনাদের বাড়ি থেকে পালিয়ে আসার সময় আমার ব্যাপারে ঠিক কতটুকু জেনেছেন তা আমি জানি না, কিন্তু জানেন আমি বিপদে পড়েছিলাম। আপনাকে ফাঁকি দিয়ে যাকে ভরসা করেছিলাম সেই আমাকে বিপদে ফেলেছিল। যদি শেষ পর্যন্ত তার সাহায্যে কোনোভাবে বেঁচে ফিরেছে আমি। মিঠি থামলো, সময় নিল। মুনাফ বিস্ময় নিয়ে বলল, মানে? সজল আমাকে ফিরিয়ে দিয়েছে? আমার তো বিয়ে হয়ে গেছে। আপনার ছোঁয়া আমার শরীরে, অসুচি আমি। কিন্তু আমি তো তোমাকে এখনও পর্যন্ত স্পর্শ করিনি। স্মিত হাসে মিথি বলল, সেটা আপনি আর আমি বিশ্বাস করি। সে জানে না, বিশ্বাসও করবে না। তার মতে আমাকে বিয়ে করলে অন্যের খাওয়া জিনিস নিয়ে জীবন পার করতে হবে, আর আমাকে নাকি তার ফ্যামিলি মানবে না। মূল কথা হচ্ছে আমার উপর থেকে রুচি, ভালোবাসা সব কিছু হারিয়ে গেছে। নতুন জিনিস চোখে দেখেছে তো তাই। সে যাই হোক, তার কথা বলে আর লাভ নেই। তার বিচার আল্লাহর হাতে ছেড়ে দিলাম। কিন্তু একজন আছে যার বিচার আমি নিজে হাতে করতে চাই। মিঠির চেহারা হুট করে শক্ত হয়ে গেল। চোখ জ্বলছে, সে ধিক ধিক আগুনে। মনিব স্পষ্ট লক্ষ্য করলো তা। তুমি কি বলছো কিছুই বুঝতে পারছি না আমি। আমি চলে আসতে চেয়েছিলাম, কিন্তু সজলের এক বন্ধুকে ভুলভাল বুঝিয়ে আমাকে ভোগ করতে চেয়েছিল। আমাকে নিয়ে ফুর্তি করাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। একজন না, 3 জন। যদিও বাকি 3 জনের চেয়ে ওই একজনের ভূমিকায় মুখ্য। সেই নাটের গুরু। সেই পরিকল্পনাটা সাজিয়েছিল আমাকে নিয়ে। সজল নিজের কথার জালে ফাঁসিয়ে আমাকে জঙ্গলে নিয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে ওদের হাত থেকে বাঁচাতে আমাকে সজল সাহায্য করছিল। কিন্তু ওই জানোয়ার, ওর চোখের চাহনি, ওর স্পর্শ, ওর ভাষা, আমি কিছুই ভুলিনি। ওকে সামনে পেলে টুকরো টুকরো করে কাটতে 2বার ভাববো কিনা সন্দেহ। আজকে সেই জানোয়ারটাকে দেখে এলাম আপনার বোনের সাথে দাঁড়িয়ে আছে। আমি জানি না সে আপনার কি হয়, অথবা আপনার বোন তাকে চেনে কিভাবে। শুধু জানি এই ছেলেটা ভালো নয়, মানুষের চেহারায় অমানুষও।
আপনার বোনের সাথে কী সম্পর্ক তাও জানি না, তাই আপনাকে আগে জানানোর কথা মাথায় এলো। আপনি ছাড়া আপনার বউকে কেউ বোঝাতে পারবে না। স্মৃতিকে বলবেন যাই করুক ভেবে চিন্তে করবে, কিছু করে আমার মতো আফসোস না করতে হয়। কিছু বলার ভাষা হারিয়ে ফেলছে মুনিপ। মিঠির কথাগুলো বিশ্বাসযোগ্য হচ্ছে না, অথচ মিঠির চেহারা দেখে অবিশ্বাস করার উপায় নেই। ওর চেহারা বলে দিচ্ছে ওই লোকটার প্রতি কতটা ঘৃণা জন্মাচ্ছে বুকের ভিতর। কিন্তু তার সাথে স্মৃতি কীভাবে কি, আর তাকে কি নামে চেনে মুনিপ? তার নামটা মুনিপের মাথায় এই প্রশ্নটা সে হুড়মুড় করে জিজ্ঞাসা করলো, কী নাম জানো তুমি? মিঠি ঘাড় নাড়ায়, জানি, ওর নাম কখনো ভুলবো না আমি, বাদল। বাদল নাম ওর। বাদল নামটা শুনে বর্ষার কথা সবার আগে মনে পড়ে মুনিপের। তার হকচকিত মুখখানা ধীরে ধীরে ক্রোধের অনলে পুড়ে শুরু করলো। বেশ ভালো কাহিনী সাজিয়েছে মেয়েটা। মনিপকে পেতে, মনিপের বিয়ে ভাঙতে এতটা নিচে নামলে পাতলো মিঠি। বর্ষার ভাইকে জড়িয়ে আজে বাজে কথা বললে একটু বিবেক বাঁধল না? আর এত সুন্দর আংটি, অ্যাক্টিং! মুনিপ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল মুহূর্তে। এত রাগতে তার এর আগে ওঠেনি। উত্তরের অপেক্ষা চেয়ে থাকা মিটিকে সে দু হাতে আঁকড়ে ধরল। মিটি চমকে সরে যেতেও পারল না। বিছানার উপর উবুর হয়ে করে চেপে ধরল মুনিপ। তারপর তার শরীর উপরে নিজে ঝুঁকে পড়ল। মিটির ব্যথা তীব্র হচ্ছে, অথচ মিটির বুক কেমনেই এই প্রথম সে কারো এতটা কাছে এলো, তাও আবার নিজের স্বামী, যার সঙ্গে কদিন বাদে অন্য একটি মেয়ের বিয়ে হয়ে যাবে। মিঠিকে নিজের অনুভূতি সামলানোর সময়টুকু দিল না মুনিপ। তার আগে কড়া কণ্ঠে বলল, তুমি এত খারাপ আমি ভাবতে পারিনি। বর্ষার ভাইয়ের ব্যাপারে এসব উল্টোপাল্টা কথা বলে আমাকে বিয়ে থেকে ফিরিয়ে আনবে, এমনটা ভাবলে কি করে? মেয়ে, তোমার সমস্যা কি? আমাকে বিয়ে করলে আমাকে অসম্মানিত করলে, এরপর আবার যেতে চাচ্ছি জীবনে, তখন এসব উদ্ভট নাটক শুরু করলে। মুনিপ একাধারে চিল্লাচিল্লি করছে। তার চিৎকারে ঘরে মামি ঘরে উপস্থিত। মিঠির গায়ের উপর মুনিপকে ঝুঁকে থাকতে দেখে থতমত খেলেন, লজ্জা পেলেন, কিন্তু থামলেন না। মুনিপকে টেনে মিঠির উপর থেকে সরালেন। মুনিপ যেন মিঠিকে মারবে এমন হাবভাবে, থামানো যাচ্ছে না তাকে। মিঠি অবাক গলা বলল, আমি কোনো বর্ষাকে চিনি না। ও, এখন না চেনার ভান করছো? তুমি চেনো না আমার হবু বউকে? বাদল তো ওরই ছোট বোন। ওর বড় ভাইকে নিয়ে এত বড় অপবাদ দিলে তোমার মুখে বাঁধলো না? তুমি কি ভেবেছ এসব শুনে আমি এই বিয়ে ভেঙে দেবো? কক্ষনো না। উল্টো এবার নির্ধারিত তারিখে আগেও বিয়েটা করব, এটাই আমার ফাইনাল কথা। আমি দেখব তুমি কত নিচে নামতে পারো। মিঠি অশ্রুসিক্ত নয়নে বলল, বিশ্বাস করেন, আমি যা বলেছি একদম সত্যি, এক বিন্দু মিথ্যে বলছি না। তাহলে প্রমাণ দাও তোমার কথা। এবার মিঠি চুপ হয়ে গেল। তার কাছে তো কোনো প্রমাণ নেই। মুনিপ ধমকে উঠল, কী প্রমাণ চাও? হাতে কালো মুখ করে ফেললেন কেন? প্রমাণ নেই তো, তাহলে আমি তোমাকে বিশ্বাস করি না। একটু থামলো মুনিপ। মুখের ভিতরে অদ্ভুত ধরনের ব্যথা হচ্ছে একটা। তোমার মতো মেয়েকে আমি একদিন বিয়ে করেছিলাম, ভাবতেও লজ্জা লাগছে আমার। তোমার মুখটা যেন আমার কখনো আর দেখতে না হয়। মুনিপ বেরিয়ে গেল ঘর ছেড়ে। মিঠি থমথমে মুখখানা ধীরে ধীরে অশ্রুসিক্ত বাড়ছে। এতটা অসহায় ও নিরুপায় এর আগে কোনোদিন লাগেনি। একটা অচেনা নাম্বার থেকে বারবার ফোন আসছে। পকেট থেকে ফোনটা ভাইব্রেট করছে খুব। সজলের মেজাজ খিচখিচে। গত দুদিন ধরে খুব চাপে আছে। পাত্রপক্ষ হুট করে জানানো হয়েছে মেয়ে কিছুতেই বিয়েতে রাজি হচ্ছে না, তাই তারা এই মুহূর্তে বিয়েটা দেওয়া ভালো মনে করছে না। অথচ 8-5 দিন পর বিয়ের তারিখ ছিল। সব কিছু বাজার করা একটা নাম্বার রে মেহমান দাওয়াত দেওয়া হয়ে গেছে। শেষ মুহূর্তে এসে এভাবে কেউ মানা করে দেয়? এটা কি ছেলে খেলা পেয়েছে নাকি? সজল নিজের রাগ থামাতে না পারে দলবল নিয়ে হবু শ্বশুরবাড়ি গিয়ে ভাঙচুর করে এসেছে। সেই ভাঙচুর সামাল দেওয়ার সময় হবু শ্বশুরমশাই কিছু না বললেও পরবর্তীকালে তার শালা, যে কিনা পুলিশের বড় অফিসার, তাকে ডেকেছে। তার সামনে সজল ভেজা বেড়ায়, একদম নুইয়ে। সজলের বাবা অনেক হম্বিতম্বি করছে, লাভ হয়নি। মেয়ের বাবা বলেন, আমি জানি আমাদের ভুল হয়েছে, কিন্তু এর জন্য একটা কিছু ব্যবস্থা আমি করতাম। কিন্তু আপনার ছেলে যে এভাবে এসে আমার বাড়িতে গণ্ডগোল করবে গেছে, আমাকে আর আমার পরিবারকে সবাইকে মারার হুমকি দিয়েছে, এটা কি কোনো ভদ্রতার পরিচয়? ভাগ্য ভালো বিয়েটা হয়নি, নাহলে জানতাম কি করে একটা আস্ত গুন্ডার হাতে মেয়েকে তুলে দিচ্ছি, যেই মামা ওরফে বড় অফিসার। আপনার ছেলে যে ভুল করেছে তা ক্ষমার অযোগ্য। ওকে থানায় নিয়ে যাব, নইলে যেসব জিনিস ভেঙেছে তার ক্ষতিপূরণ সব 2 লক্ষ টাকা দিতে হবে, তাও 3 দিনের মধ্যে। এসব নিয়ে হইচই হাঙ্গামা করে শেষ তক আর হলো না কোনো। হাজতে ছেলেকে পাঠানোর মতো পাষাণ তো আর বাপ হতে পারি না, তাই শেষ সম্বলটুকু দিয়ে দিলাম মেয়ের বাপের হাতে। এভাবে একটা মৌখিক মিটমাট হলো ঝামেলায়, কিন্তু বাসায় নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে। সজলের বাবা সজলকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে নির্দেশ দিয়েছে। এরকম মস্তান ছেলের মুখটাও তিনি একবার দেখতে চান না। এমনকি এর পড়াশোনার বাবদ আরও একটা পয়সা খরচ করবেন না বলে দিয়েছেন। সজলকে নিয়ে মায়ের সামনে
এই নিয়ে ঘ্যানঘ্যানানি করলো অনেকক্ষণ। সে জানে মা সবসময় তাকে সাপোর্ট দিয়ে এসেছে, এবারও দিবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে মাও বললেন, বড় তো কম হইস নেই, এখন এরকম পাগলামি করলে চলে? তোর জন্য আর কতদিন নিজের সংসারে আগুন লাগাবো আমি? ভালোই হয় তুই চলে যা এখান থেকে। তোর বাপের মাথা গরম, সেই মাথা গরম ঠান্ডা না হয় ততদিন ঢাকায় গিয়ে থাক। ঢাকায় গিয়ে কই থাকবো? টাকা ছাড়া 1 ঘন্টাও চলে না ঢাকায়। টাকা কই পাবো? কেন? নিজে কামাই করবি? অনেক তো খাইলি আমাদের, এবার তুই কামাই করে আমাদের খাওয়া। তোর আরও ভাই বোন আছে, ওদের কথাও চিন্তা করতে হবে আমাদের। সজল খুব মুখ দিয়ে অশ্লীল কিছু বাক্য বেরোতে গিয়েও থেমে গেল সে। তারপর বাইরে বেরিয়ে এসেছে। তেজি রৌদ্রে মাঠে বসেছে 2 ঘন্টা যাবৎ। এখানে চান্দির মেঠে পড়লেও মরুক সে, বাসায় যাবে না। একটা তিক্ততা গলায় ভরে এসেছে, কিন্তু বারবার একটা অচেনা নাম্বার থেকে ফোন আসায় সমস্ত মনোযোগ নষ্ট। শেষমেশ টিকতে না পেরে ফোনটা কানে তুলে নিল সে। ঝংকার তুলে বলে, হ্যালো। ওপাশ থেকে ভেসে আসলো অনেক পুরনো পরিচিত কণ্ঠস্বর। মিঠি ভেজা গলায় ডাকলো, সজল। সজল বিস্ময়ে চূড়ায়। মিঠি তাকে ফোন দিয়েছে? মেয়েটার কণ্ঠস্বর এমন শোনাচ্ছে কেন? কাঁদছে সে, কিন্তু কেন? আর কাঁদলেই বা তাকে ফোন দেওয়া লাগবে কেন? সজল অস্থিরতা অনুভব করলো, তড়িঘড়ি করে বলল, মিঠি, মিঠি তুমি? ওপাশ থেকে সেই ভেজা কণ্ঠ, আমি। চিনতে পেরেছো তাহলে? সজল এই জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন ছড়ে, এতদিন পর আমাকে কি দরকার? সেদিনের জন্য ধন্যবাদ। ঘামে জবজবে হয়েছে তার শরীর। রোদের তীব্রতায় মুখমণ্ডল লালচে বর্ণ ধারণ করছে। গলার ভেতরে অসহনীয় তেষ্টা। জিভ জড়িয়ে আসছে। এরকম কঠিন পরিস্থিতিতে হাসলো সে। তুমি তো তোমার জামাইয়ের জন্যই বিপদে পড়েছিলে, মিঠি বলল। আবার তুমি সাহায্য করেছে, তাই জন্য একটা ধন্যবাদ কিছু যায় আসে না। কিন্তু সেই একই বিপদে আবারও একজন পড়তে নিচ্ছে সজল। এবারও তোমার সাহায্যের দরকার। শুধু এই সাহায্যটা দাও, এরপর আর কোনোদিন তোমাকে ফোন করব না। কোনোদিন তোমার আর তোমার স্ত্রী ভেতরে আসবো না, প্রমিস। সজল ফিসফিস করে বলল, আমার বিয়েটা ভেঙে গেছে মিঠি। মিঠি শুনতে না পেয়েও শুনলো না কি? না কিছু না। কিসের বিপদ আর কিসের সাহায্য? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি বলছি সব বলছি। বাদল এবং স্মৃতির কথা তুলল মিঠি। খুলে বলল কিভাবে আরও একটি মেয়েকে ফাঁসাতে চলেছে বাদল। সেদিন স্মৃতি ওই প্রাণখোলা হাসিতে মিঠি ভালোবাসার গন্ধ পেয়েছিল। স্মৃতি মেয়েটা মন দিয়ে ভালোবাসলে বাদল বাসবে না, 2 দিন ফুর্তি করে ছেড়ে চলে যাবে। তারপর মেয়েটার কী হবে? গুমড়ে গুমড়ে মরবে ভেতর ভেতরে। ওদের কারণে মনিপের বিবাহিত জীবনে নানা রকম সমস্যা হতে পারে। কেননা বাদল তার হবু স্ত্রীর আপন ভাই। ভাগ্য কত অদ্ভুত খেলা খেলতে পারে, কোথায় কোথায় এনে দাবার গুটি চেলে দেয়, ভারী অবাক করা বিষয়। কিন্তু এইবার বাদলকে কিছুতেই জিততে দেওয়া যাবে না। ওর মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ভয়ানক চেহারাটা সবার সামনে তুলে ধরতে পারলেই স্মৃতি নিজের পবিত্র ভালোবাসা অপাত্রে তুলে দিবে না। বর্ষা নিজের ভাইয়ের জন্য প্রাণপ্রিয় স্বামীর সঙ্গে ঝগড়া করবে না। একজন মা বাবা সাবধান হয়ে যাবে ছেলের বিষয়ে। ছেলের জন্য কোনো রকমে মেয়ের জীবন নষ্ট হতে দিব না। কিন্তু কি করে প্রমাণ করবে মিঠি? তার কাছে তো কোনো প্রমাণ নেই যে বাদল একটা খুব খারাপ লোক। খুব ভাবার পর সজলের নামটা মাথায় এসেছে তার। যদিও কেউ সাহায্য করতে পারে, তবে সেটা সজল। সজল সেদিন উপস্থিত ছিল। সজল যদি সবাইকে সবটা বলে দেয় তাহলে হয়তো বিশ্বাস করবে সবাই। সব শুনে সজল মিনিটখানেক চুপচাপ রইল। ওদিকে মিঠি বলেই যাচ্ছে, একটা বেদনা ভরা কণ্ঠস্বর স্বাগতোক্তি করছে। মুনিব আমাকে বিশ্বাস করেনি, উল্টে তার ধারণা তার বিয়ে ভাঙার জন্য আমি এসব উল্টোপাল্টা কথা বলেছি। সে আমার কাছে প্রমাণ চাই। আসলে তো আমার মতো চরিত্রহীন মেয়ের কথা কেই বা বিশ্বাস করবে? আমি পালিয়ে এসেছিলাম সবাইকে ফেলে, কারো কথা না ভেবে। আমার মতো মেয়ে এই তো ডিজার্ভ করে। বাদল যদি সেদিন আমার কোনো ক্ষতি করতো, তাও ওর কোনো দোষ থাকতো না, কারণ ও ছেলে, আমি মেয়ে। মেয়ে হয়ে পালিয়ে যাওয়ার মতো দুঃসাহস যখন করতে পেরেছি, তখন তার ফল হিসেবে নিজের সব সম্পদ খুইয়ে আসাটা কিছু না। অন্তত এই সমাজের কাছে ধর্ষক নয়, ধর্ষিতার কথা শোনানো হয়। নইলে সবচেয়ে নিরাপদ স্থান নিজের ঘরে ফিরেও কেন কোনো ধর্ষিতা আত্মহত্যার মতো জঘন্য পথ বেছে নিতে হয় বলতে পারো সজল? সজল নিঃশ্বাস ছাড়ল। কিন্তু আমি বললে তারা কেউ কেন বিশ্বাস করতে চাইবে? বাদল যে রূপ সে সবসময় দেখে আসে, ওটাই বিশ্বাস করবে। আর এই গভীরতা বিশ্বাস অনেক। এত গভীরতা ভাঙতে পারার সাধ্য আমার নেই। উল্টে আমি যদি মেয়ে হয়ে এসব বলি, তবে সবাই তোমাকেই ভুল বুঝবে। আবারও ভাববে আমার সাথে তোমার সম্পর্ক আছে, তাই আমাকে দিয়ে তুমি এসব কথা বলছো। ঘৃণার পাল্লাটা বেড়ে যাবে মিঠি। বাস্তবতা যদি চিন্তা করো, সে যদি বিশ্বাস করতো, একদিনের পরিচিত তোমার কথাই বিশ্বাস করতো। আমাকে তো সে চেনেই না, আমাকে কেন বিশ্বাস করবে? মিঠি চুপ করে রইল। সজল এভাবে সে ভাবেনি। সজল যা বলেছে সত্যি। বাদলকে খারাপ প্রমাণিত করার জন্য শক্তপোক্ত প্রমাণ চাই, একেবারে হাতে নাতে ধরা যাক। কিন্তু এটা তো বাস্তবতা, কোনো নাটক কিংবা সিনেমা নয়।
কিভাবে কোনো পরিস্থিতি সৃষ্টি করবে মিঠি, যেই পরিস্থিতি বাদল নিজের মুখে নিজের মুখোশ খুলে দিবে? স্মৃতিকে সে দ্রুত নয়, ধীরে ধীরে ভোগ করবে, করতেই থাকবে করতেই থাকবে। যখন বিয়ের প্রসঙ্গ আসবে তখনই সরে যাবে। বাদল আর যাই হোক এক নারীতে আসক্ত হওয়া ছেলে না, তাই একজনকে বিয়ে করে সারা জীবন কাটিয়ে দেওয়ার মতো চিন্তা সে করতে পারে না। তবে কি মিঠি হেরে গেল? বাদলের মতো একটা নরপশু জিতে গেল? মিঠি হাঁসফাঁস লাগছে। কি করলে কোনো উপায় না পেয়ে বাদলের আসল চেহারা বের করে আনা যায় সবার সামনে? কেউ কি নেই তাকে সাহায্য করার মতো? মিঠি চোখ মুদে বার কয়েক ভেবে নিল, আসলে কেউ নেই তাকে সাহায্য করার মতো। ওপাশে সজলের গলা ভেসে উঠল। মিঠি নিষ্প্রিয় তরঙ্গিহীন গলায় বলল, রাখি, ভালো থেকো। মিঠি শোনো, মাঝে মাঝে শয়তানরা জিতে যায়। তোমাকে একটা উপদেশ দেই, এসবের মধ্যে জড়িও না, নিজের ক্ষতি হবে। মিঠি আনমনে হু বলে ফোনটা কেটে দেয়। তারপর ডুবে গেল গভীর চিন্তায়, ভাবনার অলিগলি ঘুরে শেষমেশ কোনো কিনারা করতে পারল না সে। শহরের বুকে নিস্তব্ধতার রাতটা ভীষণ একা মনে হয়। এই হয়তো নিঃসঙ্গ ব্যক্তিরা রাতটাকে আপন করে নেয়। বারান্দায় নিশ্চুপ বসে নিকষ আলোহাদার পানে ড্যাব চোখে জোড়া মেলে রেখেছে মুনিপ। তার মনের ভিতরে প্রশ্নের ভিড়, একটার উত্তর নেই। মিঠির কথাগুলো কানে বাজতে ঠিকই, কিন্তু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বাদল কত অমায়িক হাসি খুশি ছেলে, তার নামে এত বড় একটা কলঙ্ক কিভাবে লেপে দিল মেয়েটা? কিন্তু বাদলকে বা চিনে কিভাবে সে? মুনিপ নড়ে চড়ে বসতে, উত্তর হয়তো মুনিপের বিয়ে হয়ে যাবে শুনে সে খোঁজখবর লাগিয়ে বাদলের ব্যাপারে জেনেছে এবং এই বিয়ে ভাঙতে একটা মিথ্যে অপবাদ রটানোর চেষ্টা করছে। ছেলে মেয়ে জড়িত ঘটনাগুলো খুবই ভয়ানক হয় কি না? প্রশ্নের উত্তরগুলি মাথায় আসতে মনিপের চোয়াল শক্ত হয়ে আসে। এত খারাপ মিঠি, নিজে তো ছেড়ে চলে গিয়েছে, আবার নিজেই এসে মনিপের জীবন জড়াতে চাইছে। যখন জড়াতে পারছে না তখন মিথ্যে নাটকের মাধ্যমে আরও একটা ছেলের জীবন ধ্বংস করে দিতে চাইছে। মনিপ যখন 7-5 বিষয় নিয়ে ভাবছিল ঠিক তখনই ফোন এলো। অচেনা নাম্বার। মনিপ স্বাভাবিক কণ্ঠে ফোন ধরে বলে, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে চাপা মিহি কণ্ঠে মিহি জবাব দেয়, ওয়ালাইকুম সালাম। বাকিটা বলার আগে মনিপ প্রায় হুঙ্কার স্বরে বলে, মিঠি। মিঠি জবাব দেবে ভেবে না পেয়ে চুপ করে রইল। মনিপের রাগ আবার নিয়ন্ত্রণহীন পড়েছে। সে কাটা কাটা বলা বলল, মেয়ে, তোমার সাহস দেখে অবাক হচ্ছি। কোন সাহসে আমাকে ফোন দিয়েছো তুমি? আমার কথাগুলো একবার বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আপনার বোনের জীবনটা। মিঠির মুখের কথা কেড়ে নিয়ে মনিপ বলে, আমার বোনের জীবন নিয়ে তোমাকে ভাবতে বলেছে কে? আমি বলেছি, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার জীবনটা আর নষ্ট করো না। আমি তোমাকে একবার ছেড়ে দিয়েছি, দ্বিতীয়বার ছাড়বো না। টুংটুং শব্দে কেটে গেল। মিঠি দীর্ঘশ্বাস ফেলে হতাশায় ডুবে গেল। রাতের বেলা মামামি জোর করে খাওয়াতে পারল না তাকে। একলা নীরবে বসে রইল জান্নার পাশে। কিছুক্ষণ বাদলের হাত চেপে ধরার দৃশ্যটা ভুলতে পারছে না। মনস্পটে কখনো সে এই দৃশ্য উড়ে এসে আবার উড়ে চলে যায়। এরপর আসে স্মৃতির সাথে বাদলের হেসে হেসে কথা বলার দৃশ্যটি। মিঠি নিজেকে কিছুটা স্থির করতে পারে না। সে কি বেশিরভাগ ভাবছে, নাকি তার জায়গায় থাকলে প্রতিটি মেয়ে এরকম করতো কে জানে? বাদল শুধু তারই নয়, এর আগে অনেকের সাথে এমন করছে, এটা নিশ্চিত মিঠি। নইলে হুট করে কেউ এত সাহস পায় না। আর শুধু সিথি নয়, সামনে আরও অনেকের জীবন নষ্ট করতে চলছে এই ছেলে। না, নিজেকে সামনে রাখতে পারছে না মিঠি। একটা অচেনা সত্তা ধীরে ধীরে জেগে উঠেছে তার মাঝে। পাপ ঘটাতে ইচ্ছে করছে ভীষণ রকমের, কিছুতেই নিজেকে থামাতে পারছে না। প্রায় মধ্যরাত এখন। মামামাই ঘুমিয়ে গেছে, তাদের বড় মেয়ে ছোট ছেলেটাও ঘুমিয়েছে। মিঠি নিঃশব্দে উঠে এলো। একটা বড় কালো ওড়না দিয়ে নিজেকে ভালো মতো পেঁচিয়ে ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে এসে উঠোন নেমে এলো। এক মুহূর্তে থামলো, পেছনে ঘুরে একবার এতগুলো বছর কাটিয়ে আসা বাড়িটার দিকে। চোখ ঝাপসা হয়ে এলো তার। জীবনে আজ যাই করুক, এই কাজটি না করলে কিছুতেই স্বস্তি মিলবে না। এটি তার নৈতিক দায়িত্ব, একটা জানোয়ার চিরদিনের জন্য মুক্ত করে দেওয়া, আর ছোবল থেকে আরও অনেক মেয়েকে বাঁচানো। পিঠে হাত উল্টো করে পিঠ দিয়ে চোখ জোড়া মুছে নিয়ে পথ চলতে শুরু করলো। বেশ রাত হয়েছে। মোড়ের দোকানে রাতভর আড্ডা চলে বাদলের মতো ভবঘুরে ছেলেপেলেদের। একজন আবার ক্যারাম বোর্ড বসিয়েছে, জমজমাট আড্ডা। কখন যে রাত বেড়ে যায় বোঝা যায় না। দুই পকেটে হাত গুজে ঠোঁট গোল করে বাঁশি বাজাতে বাজাতে বাড়ির দিকে এগিয়ে চলছে বাদল। সেই সাথে ভাবনা চলছে নানান চিন্তা। আজকে রিনি নামের একটা মেয়ের সঙ্গে ডেট করে এসেছে। শরীরটা বেশ চাঙ্গা লাগছে তাই। কদিন পর পর নতুন মৌমাছির সন্ধান করা বাদলের ফরজ কাজ। অবশ্য তাকে এত বেশি বেগ পোহাতে হয় না। ইনোসেন্ট সাজার নাটকটা বেশ ভালোই রপ্ত করতে পেরেছে তার। আর মেয়েরা, তারা বাহ্যিক সাদা তকতকের প্রেমে পড়তে 2-3 ঘন্টার বেশি সময় নেন না। বাদল বাঁশি বাজাতে থামিয়ে হঠাৎ হেসে ওঠে। সিথি নামের বোকা মেয়েটা ইতিমধ্যে তাকে নিয়ে আকাশকুসুম কল্পনা ফেলেছে। সেটা জানে বাদল। করুক, আকাশকুসুম কল্পনা কখনো সত্যি হয় না, সিথিরও হবে না। মাঝখান দিয়ে বাদলকে কিছুদিনের জন্য তৃপ্তি দিবে এই।
আশেপাশে কেউ নেই, মানব জনহীন এলাকা। বাদল কখনো ভয় লাগে না। অন্ধকার পথ ধরে দিব্যি হেঁটে চলছে। আজ কেন যেন এই নির্জন পথটা বড় অচেনা মনে হচ্ছে। একটা গা ছমছমে পরিবেশ, ভয় লাগছে। বাদলকে হঠাৎ থমকে গেল। পেছন ঘুরে বিদ্যুৎ গতিতে তাকিয়ে কিছু যেন খুঁজলো। তারপর কিছু নেই দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আবারও পা বাড়ায়। হুট করে একটা বড় ইট তেড়ে এলো পেছন দিক থেকে। বাদল দেখতে পেল না, শুধু টের পেল একটা তীব্র ব্যথায় মাথার পিছন দিকটা। হাত চাপা দিতে রক্ত ভরে গেল। বাদল চমকে পিছন ফিরে তাকাতে আরেকটা ইট এগিয়ে গেল, একটা বেশ বড়। বাদলের মুখটা একপাশ কিছুটা থেতলে গেছে। অস্পষ্ট আর্তনাদ করে উঠল সে। তার আর্তনাদকে ঢাকতে বোধহয় দূরে কতগুলো কুকুর একত্রে ঘেউ ঘেউ করে উঠল। সেই চিৎকারের ভিতর অস্ফুটস্বর আওয়াজে কেউ শুনতে পেল না, আর কেই বা শোনার জন্য বসে আছে এই মধ্যরাতে। বাদল ভীত চোখে তাকালো, অবাক হয়ে দেখল 1 মাস আগের আকুতি মিনতি করা সেই মেয়েটা আজ খোলা চুলের রণমূর্তি রূপ ধারণ করে এসেছে তার সামনে। সবচেয়ে ভয়ঙ্কর কথা, ওর এক হাতে বড় সাইজের বটি। ওই কি ইট ছুরি মেরেছে? ঘটনা বেগতিক দেখে বাদল পিছন ঘুরে দৌড় দিল। বেশি দূর যেতে পারল না। ছোটবেলায় ঢিল দিয়ে গাছ থেকে আমলিচু মারা দক্ষ হাতের মেয়েটা পুটলির ভেতর থেকে বড় কয়েকটি ইট বের করে ছুটছে। এবারও লক্ষ্যভ্রষ্ট হয়নি। বাদলের মাথার পিছনে এমনভাবে লেগেছে সে আর্তনাদ করে ওখানে বসে পড়ল। সেই সুযোগে উভ্রান্তের মতো দৌড়ে এলো মিঠি। একটা পা তুলে দিয়ে বাদলের পিঠের উপর, বটিটা ঘাড়ের কাছে ধরে জোরে জোরে শ্বাস ফেলল। বাদল আকুতি করছে ঠিক যেরকমভাবে সেদিন একদিন মিঠি করছিল তার কাছে। মিঠি, আমায় মাফ করে দাও, আমি অনেক ভুল করেছি, আমি অনুতপ্ত সেসব জন্য। প্লিজ আমাকে ছেড়ে দাও তুমি, প্লিজ মিঠি। মিঠি নিচু করে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো। বাদলের কানের কাছে ফিস ফিস করে বলল, তোমার মতো পশুকে মাফ করে দিলে আমি যে আমাকে মাফ করতে পারবো না? আর হ্যাঁ, তোর অনুতপ্ত, হা হা। মৃত্যুকে সচক্ষে দেখলে সবাইরাই হুঁশ ফিরে আসে, কিন্তু আজরাইল কি সময় দিবে? আজও দিবে না। তোর সময় এখন এই মুহূর্তে শেষ। বাদল হাউমাউ করে কেঁদে উঠে নিচ্ছিল। তার আগেই শরীরের সমস্ত শক্তি দিয়ে আগ্রাসী মেয়েটা ভয়াবহ কাণ্ড ঘটিয়ে ফেলো। ফিনকি দিয়ে রক্ত ছুটল ঘাট থেকে। মাথার অর্ধেকটা দেহ থেকে আলাদা হয়ে গেছে। দেহকে বার কয়েক ঝাঁকি দিয়ে থেমে গেল চিরতরে। মিঠি বসে রইল, অন্যায় আঁচল গুজে মুখে ছিটে আসে রক্তফোঁটা মুছে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। একদলা থুতু বাদলের নিথর শরীরটার উপর ফেলে যেভাবে নিঃশব্দে এসেছিল সেভাবে নিঃশব্দে যাত্রা করে। 3 মাস পেরিয়েছে এরপর। ভোরবেলা এক পথচারী সর্বপ্রথম দেখতে পেয়েছিল বাদলের লাশ। সেই পুলিশকে খবর দিল। বাদলের পরিবার জানতে পারে তাদের আদরের ধন আর পৃথিবীর বুকে নেই। পুলিশ জিজ্ঞাসা করেছিল অবশ্য, ছেলেদের রাতে বাড়ি ফিরে না, আর আপনারা কেউ একবার খোঁজ করেন না? উত্তরে সবাই ইনিয়ে বিনিয়ে বলছেন, ও প্রায় রাত করে বাড়ি ফিরতো, আবার মাঝে মাঝে সকালে আসতো। এমনিও ভালো খারাপ কোনো বাজে অভ্যাস নেই, কিন্তু আড্ডাবাজ এই। সেই উত্তরে পুলিশ বুঝে নিয়েছিল বাদল কতটা ভালো মানুষ। বাদলের মৃত্যুর সংবাদ মিডিয়া প্রচার করে ধীরে ধীরে সবাই জানতে পারে। তখন বেরিয়ে আসে আর একটা সত্যতা, একটি দুটি নয়, প্রায় জনাবিশেক মেয়ের জবানবন্দি নেয়। ওর মতো ছেলের মৃত্যু হয়েছে, ভালোই হয়েছে। আল্লাহ আমাদের মনের কথাটা শুনেছেন। মেয়েদের জীবন ধ্বংস করা ছাড়া কী বা যোগ্যতা আছে এই ছেলে? স্মৃতি প্রথমে মুষড়ে পড়ল। এই সব মেয়েদের জবানবন্দি শুনে নিজেকে সামলে নিয়েছে। উপরন্তু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে তার জীবনটা নষ্ট হওয়া থেকে বেঁচে গেছে বলে। পুলিশ কোনো হদিশ করেও কোনো কিনারা করতে পারল না এবং বিভিন্ন মেয়ের জবানবন্দি শুনে শেষে কেসটাকে ক্লোজ করে দিল। একটা খাবিশ বিদায় নিয়েছে। তদন্ত দরকার পড়ে যখন কোনো ভালো মানুষের পুরো অন্যায় হয়, এখানে একটা অন্যায়কারী তার পাপের শাস্তি পেয়েছে। এখানে তদন্তের কিছু নেই। বাদলের বন্ধুবান্ধবরা জিজ্ঞাসা করে তেমন কিছু পাওয়া যায়নি। সজল মিঠির নাম একবারও উচ্চারণ করেনি, বলেনি তমাল অভিয়। তবে তারা মিঠিকে বাঁচাতে বা মিঠির ব্যবহারে ঢাকতে যে মুখ খুলে নেই এমন না। তারা নিজেদের বাঁচাতে সেই ব্যাপারটা চেপে গেছে। পরে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে না যায়। ধীরে ধীরে সবাই সব কিছু ভুলে মেনে নিয়ে জীবন এগোতে শুরু করলো। অদ্ভুত সত্য হলো, কেউ কারোর জন্য থেমে থাকে না। একজন মানুষ চলে গেলেও তার জল শূন্যতা তৈরি হয় ঠিকই, কিন্তু তাতে জীবনে খাওয়া দাওয়া নিত্য রুটিন পরিবর্তন হয়ে যায় না। বাদলকেও ভুলে বর্ষা মুনিপের হাত ধরে নতুন জীবনে পা বাড়িয়েছে। বাদলের মা বাবাও ছেলের শোক ভুলে থাকার চেষ্টা করে স্বাভাবিক জীবনযাপন করছে। শুধু একজনের জীবন একটু থমকে গেছে, আর সে মুনিপ। সে জানে এই হত্যার পিছনে কার হাত। শুধু আফসোস, মেয়েটাকে কেন বিশ্বাস করলো না। মাঝে মাঝে একাকী ফোনে আসা একটা মেসেজের দিকে চেয়ে থাকে। সেদিন রাত্রে বাদল খুন হয়, সেদিন রাত্রে মেসেজ এসে লেখা ছিল, সময় ফুরিয়ে গেছে, অন্যায়ের বদলে অন্যায়কারী হয়েছি। আফসোস নেই তাতে। যে হাত আমাকে অপবিত্র করতে চেয়েছিল, সেই হাত আমি চিরতরে থামিয়ে দিতে পেরেছি। এতেই প্রশান্তি। শুধু একটাই আফসোস রয়ে যায়, আমার রাঙা বউ হতে হতেও আর হয়ে উঠতে পারলাম না। থাক, বর্ষা ভাবিকে বলবেন
আপনার অন্তরের সমস্ত শূন্যতা যেন ধুয়ে মুছে দেয়। পারলে ক্ষমা করে দিবেন আমাকে। একাকী জীবনে পথে চললাম, আর কোনো দিন দেখা হবে কি না জানি না, তবে আমি আপনাকে শেষ নিঃশ্বাস ছাড়ার আগে একবার দেখতে চাই। এই ইচ্ছেটা পূরণ হবে কিনা জানি না। মুনিপ শত শতবার মেসেজ আসাতে নাম্বারটিতে ফোন দিয়ে বন্ধ পেয়েছে। গুগল লোকেশন ট্রান্সলেশন করে কিছু হয়নি। তবে এই ব্যাপারে মুনিপ কাউকে কিছু বলেনি। অনেক তো হলো, এবার মেয়েটার বিশ্রামের প্রয়োজন। কিন্তু মুনিপ ভাবে মিঠি কোথায় হারিয়ে গেছে। সে কি আদৌ এই পৃথিবী দেখতে পাচ্ছে, নাকি নিজের অভিমান করে নিজের জীবনটাও? ভাবতে ভাবতে হাঁপিয়ে উঠেছে সে। তবুও কোনো প্রশ্নের উত্তর মেলে না। রাঙ্গা বউ শেষ পর্ব, দ্বিতীয় এবং শেষ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।